মানুষ সৃষ্টির সেরা জীব, তবে মানুষের সকল কাজই কিন্তু সেরা হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষের আবির্ভাব ঘটেছে যারা পৃথিবীকে আলোকময় করেছে, আবার এমন কিছু ব্যক্তির আবির্ভাব পৃথিবীতে ঘটেছে যাদের কাজ ও কর্ম দ্বারা পৃথিবী কলঙ্কিত হয়েছে। তবে সুখের সাথে একথা বলা যায় যে তাদের সংখ্যা খুব বেশি নয়। যে সকল ব্যক্তির কর্মে মানবতা কলঙ্কিত হয়েছে তাদের মধ্যে পুরুষ যেমন আছে তেমনি আছে নারী। আর তেমনি একজন নারী হচ্ছেন ইলিচ কোচ। এই নারী এতটাই জঘন্য ছিলেন যে তাকে সম্বোধন করা হয় বুখেনওয়াল্ডের ডাইনি হিসেবে। ইলিচ কোচ ছিল জঘন্যতম একজন খুনি মহিলা। সে কারাগারে বন্দীদের হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সংরক্ষণ করত। ইলিচ কোচ 1906 সালের 22 সেপ্টেম্বর তারিখে জার্মানির ড্রেসডেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল কারখানার একজন কর্মচারী। তিনি শৈশবে একজন সদা হাস্যোজ্জ্বল বালিকা ছিলেন। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলে 1932 সালে তিনি নাজি পার্টিতে যোগদান করেন। কোচের স্বামীর নাম ছিল কার্ল ওট্টো, যিনি পেশায় ছিলেন একজন কারারক্ষী। কোচ নিজেও ছিলেন ক্যাম্পের একজন সুপারভাইজার। 1936 সালে বার্লিনে তিনি এক ক্যাম্পের সুপারভাইজার ও নিরাপত্তারক্ষী হিসেবে যোগদান করেন। 1937 সালে তিনি কার্ল ওট্টোকে বিবাহ করেন। 1940 সালে কোচ একটি ইনডোর ক্রীড়া কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই সময় পর্যন্তই কোচের ভাল সময় এবং এর পরের গল্পগুলো শুধুই অন্ধকার জগতে। কোচ যখন ক্যাম্পের সুপারভাইজার ছিল তখন সে এক হৃদয় বিদারক ও নির্মম খেলায় মেতে ওঠে। কোচের দায়িত্বে থাকা ক্যাম্পে যখন কোনো নতুন বন্দী আনা হতো তখন সে সেই বন্দীগুলোকে সুন্দরভাবে পরখ করত এবং দেখে রাখত। কোচ সকল বন্দীদের দেখে যে সকল বন্দীদের শরীরে ট্যাটু অঙ্কিত থাকত এবং যাদের গায়ের রং ভালো তাদেরকে আলাদা করে রাখত। এরপর এক সময় কোচ মেতে উঠত পৈশাচিক নেশায়। তার দেখা যে সকল বন্দীদের শরীরে ট্যাটু ছিল তাদেরকে সে নির্মমভাবে হত্যা করত এবং তাদের চামড়াসমূহ তাদের গা থেকে ছাড়িয়ে নিত, তারপর এই বর্ণিল চামড়াগুলো তার কাছে সংরক্ষণ করত। এছাড়াও সে যে সকল বন্দীদের চামড়া সুন্দর তাদের সে হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সে সংরক্ষণ করত। তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কভার, সাইড ল্যাম্প, বালিশের কভার সহ অনন্য জিনিস তৈরি করা। সে এই সকল বন্দীদের শরীরের চামড়া দিয়ে বালিশের কভার, বিছানা চাদর, টেবিলের কাপড়, কুশন কভার ইত্যাদি তৈরি করেছিল। কোচ নিজে ক্যাম্পের সুপারভাইজারের দায়িত্বে থাকা এবং তার স্বামীও একই ক্যাম্পে দায়িত্বে থাকায় সে এই জঘন্য কাজগুলো সহজেই করতে পেরেছিল। দীর্ঘদিন এভাবে নির্মমতার পর কুখ্যাত এই মহিলাকে গ্রেফতার করা হয় 1943 সালের 24 অগাস্ট। কিন্তু তার এই নির্মম হত্যাযজ্ঞের কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি। ফলে সঠিক প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পায় কোচ, কিন্তু তার স্বামী দোষী বিবেচিত হন এবং তাকে কারাদণ্ড দেয়া হয়। জেল থেকে বেরিয়ে কোচ চলে যায় লুদউইগবার্গ শহরে। সেখানে বসবাস করার সময় আমেরিকার সৈন্যরা তাকে আবার গ্রেফতার করে 1945 সালের 30 জুন। পুনরায় গ্রেফতার হবার পর আবার বিচারের মুখোমুখি করা হয় কোচকে। দ্বিতীয়বার বিচারের সময় প্রকাশিত হতে থাকে তার নানান কুকীর্তির কথা। তিনি স্বীকার করেন তার নানান লোমহর্ষক কাহিনীর কথা। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে মানুষের চামড়া দিয়ে তৈরি তার বিভিন্ন প্রকারের জিনিসসমূহ। বিচারে কোচ দোষী বিবেচিত হওয়ায় 1947 সালের 30 জুন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। কিন্তু নিজের প্রতি অভিমান ও জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে জেলে থাকা অবস্থায় 1967 সালের 1 সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রোজ। আর এভাবেই দুনিয়া থেকে বিদায় নেয় নরপিশাচ বুখেনওয়াল্ডের ডাইনি। রফিকদের গ্রামের বাড়ি দুর্গম এক অজপাড়াগায়ের শেষ সীমান্তে অবস্থিত। ইলেকট্রিসিটির আলো এখনও ওই গ্রামকে আলোকিত করতে পারেনি। হাওর এলাকায় রফিকদের বাড়ি। বাড়ির চারপাশে অসংখ্য হাওর আর খালবিল। বর্ষার পানিতে হাওরগুলো থই থই করছে। আর সেই থুই থুই করা পানিতে দিনে দুপুরে অসংখ্য জিওল মাছ লাফালাফি করে। গতকাল রাতে এই বিলের পানিতেই ডুবে মরেছে রফিকের মা আছিয়া বানু। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, এই নিয়ে গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষদের জল্পনা কল্পনার শেষ নেই। হাওর এলাকায় অসংখ্য পিশাচের আনাগোনা নাকি গ্রামের মানুষ বিভিন্ন সময় লক্ষ্য করেছে। অন্ধকার চাঁদহীন রাতে হাওরের পারে বসে ওরা নাকি কচকচ করে কাঁচা মাছ চিবিয়ে খায়। এই সময় কেউ যদি তাদের আশেপাশে হেঁটে যায়, গলা ধরে বিলের পানিতে তাকে চুবিয়ে মারে পিশাচের দল। গ্রামের অশিক্ষিত মানুষগুলো প্রবলভাবে এসব কথা বিশ্বাস করে। কাচারি ঘরের চৌকিতে চিত হয়ে শুয়ে আছে রফিক। মায়ের মৃত্যুর কথা শুনে সকালেই ঢাকা থেকে গ্রামে এসেছে সে। মায়ের জানাজা শেষ করে সারাটা দিন এই চৌকিতে পড়ে রইল সে।
দিন গড়িয়ে সন্ধ্যা আসল, সন্ধ্যার পরে আসল ঝিঝি ডাকা রাত। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছে সে, কান্নাটাকে আটকে রাখার চেষ্টা করছে না সে। নীরবে, সবার অগোচরে বহু দুর্গম এক গ্রামের এক ঘরে এক যুবক তার সদ্যমৃত মায়ের জন্য কাঁদছে। কাঁদুক। মায়ের মৃত্যুর কারণটা নিয়ে অনেক ভেবেছে সে। তার মা তো সাঁতার জানে, তাহলে পানিতে ডুবল কিভাবে? অবশ্য গ্রামের মানুষদের মতো কুসংস্কারে বিশ্বাস করে না সে। কিন্তু অজানা এক আতঙ্কে কেন যেন রফিক বার দুয়েক কেঁপে উঠল। ৭-৫ ভাবতে ভাবতে রফিক ঘুমের রহস্যময় জগতে ডুবে গেল। রফিকেরা দুই ভাই। রফিকের ছোট ভাই পড়াশোনায় খুব মেধাবী ছিল। মনোবসু স্কলারশিপ নিয়ে জাপানে পড়ছে সে। তাকে করেছে সম্মোহিত। চাঁদের আবছা আলোয় রফিক দেখল তার চৌকিতে তার মা বসে আছে। অশরীরী জিনিসটা আজ আছিয়া বেগমের ছদ্মবেশ নিয়ে এসেছে রফিকের কাছে। জীবন দরকার তার, অনেক জীবন। রফিকের একবারও মনে পড়ল না গতকাল তার মা মারা গিয়েছে। গতকাল তার জানাজা হয়ে গেছে। এক দৃষ্টিতে রফিকের চোখের দিকে তাকিয়ে রয়েছে আছিয়া বেগম। আছিয়া বেগম ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। আমি আবির। এখন যে এক্সপেরিয়েন্স শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সাল 2008। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সবকিছু ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানায়া উল্টা পড়ানো হয়। মানে যেদিকে পা থাকবে সেদিকে বসানো হয়েছিল মাথা। পরে ব্যাপারটা বুঝতে পারলে ভুলভাবেই কবর দেয়া হয়। কবরটি দেয়া হয় তার শ্বশুর বাড়ি, খুলনার খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনী শুরু। ওই দিন রাতেই তার স্বামী টয়লেটে যায় এবং সে মুহূর্তে কারেন্ট চলে যায়। 10-15 সেকেন্ডের ভেতর তার বউয়ের গলায় কেউ একজন বলে মনটা নাও। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এইভাবে চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরও বেড়ে যায়। হুজুর বলে আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানায়া পড়ান। তখন কেবল 8 দিন সে মারা গেছে। দুপুরে লাশ উঠানোর জন্য গেলে কবরের মাটি উঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনোদিন দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভেতরে। এরপর 3 হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দরুদ পরে কাপড়টা টেনে বের করতে থাকলেন। একসময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানায়া পরানো হয়। তারপর কবর দেয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করেন। কিছুদিন পর লোকটি বাসায় রাতে একা ছিলেন। পরদিন সকালে তাকে আর পাওয়া যায়নি। পরে পাওয়া যায় বাসা থেকে 1 কিমি দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি যে রাতে তার বউয়ের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে। লোকটা আবার বিয়ে করেছে, সেই কারণে থাপ্পড় দেয়। সেই থাপ্পড়ের দাগটা স্পষ্ট দেখেছি আমরা। তার 2 দিন পর লোকটি মারা যায়, কিন্তু এখনও তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায়। রাত্রি তখন প্রায় 3টা। গা ছমছমে অন্ধকার চারদিকে। রাতের নিস্তব্ধতা চিরে মাঝে মাঝে বাদুরের ডানা ঝাপটানোর শব্দও শোনা যাচ্ছে। কৃষ্ণপক্ষের চাঁদটা একটু বাদেই উঠবে। শ্যামা এইমাত্র গোসল শেষে বেরুল। টাওয়ালে চুল ঝাড়ছে। শেষ হতে থাকা লালচে চাঁদটার জন্যেই তার এত আয়োজন। সব রহস্যের শেষ বিন্দু হয়তো গোল চাঁদটাকে ঘিরেই। দুর্গাপুজোর পর থেকেই অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা। সবগুলোই কোনো না কোনোভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে। ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস নেই শ্যামার। দাঁত লম্বা, নখ বড়, উল্টো পায়ের অশরীরী কিছু একটা এসে তার ঘাড় মটকে দেবে, এসব গাঁজাখুরি গল্প হেসেই উড়িয়ে দেয় সে। তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে। বিচ্ছিন্ন স্বপ্ন নয়, স্বপ্নগুলোর কোথাও একটা যোগসূত্র আছে। স্বপ্নের কথা বলতেই কোথা থেকে এক তান্ত্রিক এনে হাজির করেছে তার মা। সন্ধেবেলায় চারপাশে ধূপকাঠি জ্বালিয়ে কিসব মন্ত্রতন্ত্র অনবরত আওড়ে একটা তাবিজ বেঁধে দিয়েছে শ্যামার চুলে। আর শোবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে বলে গিয়েছে। সারারাত জ্বলবে ধূপকাঠি। কিসব আজগুবি কর্মকাণ্ড। জ্যাঠার শ্বাসের অসুখটা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় রাতে শ্যামার মা বাবা জ্যাঠার বাড়িতেই থেকে যায়। সবাই যাবার পরপরই ধূপকাঠি নিভিয়ে দেয় সে। ধোঁয়ায় অ্যালার্জি তার। গুনগুন করে গাইতে গাইতে শোবার ঘরের বিশাল আয়নাটার সামনে বসে শ্যামা। আয়নায় তাকাতেই তান্ত্রিকের বেঁধে দেওয়া তাবিজটা চোখে পড়ল। চুলে কি বিচ্ছিরি না দেখাচ্ছে। এক টানে তাবিজটা ছিঁড়ে ধূপদানিতে ফেলল। পটপট শব্দ করে তাবিজটা পুড়ছে।
বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা। এসব কুসংস্কারের কোনো মানে হয়? তবে একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে। বিসর্জনের দিন নদীর জলে চাঁদ দেখার জন্য একটু বেশি ঝুঁকতে গিয়ে যে নৌকা থেকে পড়ে গিয়েছিল, সে কথা তান্ত্রিক ব্যাটা জানল কিভাবে? মাকেও তো কিছু বলেনি সে। ধুরো হবে, হয়তো ওখানের কেউ বলে দিয়েছে। আজকে রাতেই কিছু একটা করতে হবে। এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো। একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের চাঁদটা দেখলেই সব ভয় শেষ। কৃষ্ণপক্ষের অষ্টম দিন আজ। মোটামুটি 3টার দিকে চাঁদটা উঠবে। এমনিতেই প্রচণ্ড সাহসী শ্যামা, আজ যেন আরও সাহস ভর করেছে। একটা চাঁদই তো। গোসল সেরে শ্যামা অজান্তেই বিজয়ার শাড়িটা পরে। একটু ভালো করে খেয়াল করলেই হয়তো শ্যামার চোখে পড়ত শাড়ির নিচের দিকটায় সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে, অথচ বিসর্জনের দিন পানিতে পড়ে যাওয়ায় সে সিঁদুর খেলেনি। চাঁদটা উঠেই গেল। আমি আসার আগেই দীর্ঘনিশ্বাস ছেড়ে চাঁদটার দিকে তাকালো শ্যামা। কিছুক্ষণ পায়চারি করার পর ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়াল। এক দৃষ্টিতে চাঁদটা দেখছে সে। একে একে চোখের সামনে ভাসছে বিসর্জনের দৃশ্য, পরপর দেখা দুঃস্বপ্নগুলো। শ্যামা হঠাৎ করেই চমকে উঠল। আজ তো অমাবস্যা। চাঁদের আলোয় কোনো ছায়া নেই। সে তারিখ দেখতে ভুল করেছে নিশ্চয়। তবে চাঁদ এলো কোথা থেকে? এই তো চাঁদটা মিলিয়ে যাচ্ছে, ঠিক স্বপ্ন দৃশ্যের মতোই। সবকিছুই তবে সাজানো। ভুল তারিখ, জ্যাঠার অসুখ, ধূপকাঠি, সব ভ্রম। গোলাপজলের তীব্র গন্ধ নাকে আসলো শ্যামার। মার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে। দাদাভাই যখন সুইসাইড করে তখনও এই গন্ধটা পেয়েছিল। সবকিছুই কি কেবল কাকতালীয়? প্রচণ্ড ভয়ে শ্যামা কাঁপতে থাকে। ছাদে আর এক মুহূর্তও নয়। রেলিং থেকে হাত সরাতে গিয়ে শ্যামা আবিষ্কার করে সে শূন্য ভাসছে। চারদিকে কেবল অথি শূন্যতা। রেলিং, ছাদ, কোথাও কিছু নেই। কেবল বিজয়ার দিন যে চাঁদটা দেখতে গিয়ে জ্বলে পড়ে গিয়েছিল সেই চাঁদটা হাসছে। তান্ত্রিকের সাবধানবাণীটা মনে পড়ল। বিসর্জনের স্রোতে ডুবেছ, তোমাকেও গ্রাস করবে জল। শ্যামার চারপাশ জুড়ে এরপর কেবল ভয়ঙ্কর শূন্যতা। কয়েকদিন আগে ব্রহ্মপুত্রের জলে ডুবিয়ে দেওয়া প্রতিমার সাথে আটকে ভাসছে লাল পেলে সাদা শাড়ির সামনে। নতুন চাঁদের ছায়াও পড়েছে তাতে। কোনো বাড়ি দোষী হওয়ার পিছনে কিছু কারণের কথা প্রচলিত আছে। সাধারণত প্রাচীন বাড়িগুলো দোষী হয়, যেগুলোর অনেক বয়স। অনেক মানুষ সেখানে বসবাস করেন। অনেকে সময়ের আবর্তনে মরে যান, মরে ভূত হয়ে যান, এবং কেউ কেউ বাড়ির মায়া কাটাতে না পেরে বাড়িতেই থেকে যান। এই আত্মা বা প্রেতাত্মাই বাড়িতে বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড ঘটায়। শুধু আমাদের দেশে না, আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস নিয়েও কিছু ভৌতিক ঘটনা শোনা যায়। হোয়াইট হাউসে প্রথম প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস। তার স্ত্রী এবা গেইল। এই ভদ্রমহিলা ভূত হয়ে রয়ে গেছেন হোয়াইট হাউসে। হোয়াইট হাউসে বিভিন্ন সময়ে থাকতে আসা লিঙ্কন থেকে শুরু করে আরও অনেকেই ভৌতিক ঘটনার মুখে পড়েছিলেন। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভূত এখনও হোয়াইট হাউসে থাকে, তা অনেকেই বিশ্বাস করেন। আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে ভৌতিক অনেক কিছুই আছে। যেমন তার বন্ধু এবং জীবনীকার ওয়ার্ড হিল লেমন বলেছেন 1865 সালের এপ্রিলে, মানে যে মাসে তিনি মারা যান, সেই মাসে লিঙ্কন এক রাতে স্বপ্নে দেখেন তিনি ঘুমোচ্ছেন। হঠাৎ চারদিকে কান্নার শব্দ শোনা গেল। প্রেসিডেন্ট স্বপ্নের মধ্যে দেখলেন তিনি ঘুম থেকে উঠেছেন। কোথা থেকে কান্নার শব্দ আসছে খুঁজতে লাগলেন। শেষে একসময় পেলেন লোকজন কাঁদছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন কি হয়েছে। তারা জানাল আততায়ীর হাতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট লিঙ্কন। ভয়ে লিঙ্কনের ঘুম ভেঙে যায়। প্রেসিডেন্ট চার্চিল, থিওডোর রুজভেল্ট সহ আরও অনেকেই হোয়াইট হাউসে থাকার সময় জানিয়েছিলেন তারা লিঙ্কনের ভূত দেখেছেন। প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল এক রাতে এত ভয় পেয়েছিলেন যে রাতে না ঘুমিয়ে কাটান, এমন বর্ণনাও আছে। আরেকটি ব্যাপার, বলা হয় সব প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার সময় তাদের মাথার চুল দেখা যায় হয়ে গেছে। এতে ভৌতিক কোনো ব্যাপার আছে ধারণা করা হয়। অতৃপ্ত আত্মা অনেক সময় বাড়িতে থেকে যায়। এরকম সাধারণত হয় অন্যায়ভাবে কাউকে বাড়িতে হত্যা করা হলে বা কষ্ট দেওয়া হলে। এরকম প্রেতাত্মা নিয়ে অনেক গল্প হয়েছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ক্ষুধিত পাষাণ। টাওয়ার অব লন্ডনে এরকম প্রেতাত্মার উপদ্রবের কথা শোনা যায়। এখানে ইংল্যান্ডের অনেক নামি দামি ব্যক্তিসহ আসামিদের মাথা কেটে শাস্তি দেয়া হতো এককালে। অষ্টম কিং হেনরির স্ত্রী এনি বলেন পুত্র সন্তান জন্ম দিতে পারছিলেন না, তাই তার মাথাও টাওয়ার অব লন্ডনে কেটে ফেলা হয়। মাথাবিহীন হেনরির স্ত্রীর অতৃপ্ত আত্মাও তাই তখন থেকে টাওয়ারে রয়ে যায়।
1864 সালে একজন সৈনিক এই প্রেতাত্মার সাথে যুদ্ধ পর্যন্ত করেছিল এমন ও উল্লেখ আছে। সুতরাং ভূত বা প্রেতাত্মা দিয়ে দূষিত বাড়ির ঘটনা এড়িয়ে যাওয়ার মতো কিছু না। সোহরাব হোসেনের বাড়ি ছিল এমন দোষী বাড়ি। তার বাড়ির পিছনের একটা গল্প আমি খুঁজে পেয়েছি। সোহরাব হোসেনের এই বাড়ির জায়গা তার দাদা কিনেছিলেন। অনেক আগের কথা, তখন ব্রিটিশ শাসন। এলাকার অবস্থাপন্ন লোক ছিলেন সোহরাব হোসেনের দাদারা। তিনি থাকতেন অন্য পাশে। এই পাশে মানে বর্তমানে যেখানে সোহরাব সাহেবের বিশাল বাড়ি দাঁড়িয়ে আছে সেখানে থাকত গরিব লোকেরা, অনেকটা বস্তির মতো। এরকমই এক গরিব লোকের ঘর হঠাৎ একদিন ফেটে গেল। বিশাল ফাটল। সেই ফাটা অংশ দিয়ে তল পর্যন্ত দেখা যায়। ভয় পেয়ে গরিব লোক গেল সোহরাব সাহেবের দাদার কাছে। তিনি এসে দেখেন এই যে গুপ্তধনের চিহ্ন। গরিব লোকটাও বুঝে গেল। স্টিলের বড় লাঠি দিয়ে মাটির ফাঁক দিয়ে খোঁচা দিলে ধাতব শব্দ হয়। সোহরাব হোসেনের দাদা লোকটার কাছে বাড়ি কিনে নিতে চাইলেন। লোকটা রাজি হল না। তাই তিনি সরে এলেন। পরদিন সকালে মাটির ফাঁকের মধ্যে লোকটির মৃতদেহ পাওয়া গেল। ভূতের ভয়ে আশপাশের বাড়ি ছেড়ে গরিব লোকেরা অন্যত্র চলে যাওয়ার পর সোহরাব হোসেনের দাদা এই জায়গা কিনে এখানে বাড়ি করেন। পুলিশের ভয়ে আয়োজন করে খোঁড়াখড়ি করেননি। তবে শোনা যায় রোজ রাতে যেখানে মাটির ফাটল ছিল সেই কক্ষ তিনি করতেন। স্বর্ণমুদ্রা পেয়েছিলেন কি না কেউ জানে না। সোহরাব হোসেনের দাদা কিভাবে মারা যান তা জানতে পারিনি। তার ছেলে মানে সোহরাব হোসেনের বাবার মৃত্যু হয় অস্বাভাবিকভাবে সেই গুপ্তধনের কক্ষে। এই ধারায় তৃতীয় মৃত্যু হল সোহরাব হোসেন সাহেবের। একই বাড়িতে। নিয়ম মতে এবার সোহরাব সাহেবের ছেলের পালা। সোহরাব সাহেবের ছেলে এখন বিপর্যস্ত। বাপের অস্বাভাবিক মৃত্যু এবং পূর্বপুরুষদের মৃত্যুর কাহিনী তাকে অনেকটা বিচলিত করেছে। প্রাথমিকভাবে এলাকার মানুষের ধারণাটাই উপস্থাপন করছি। এলাকার মানুষ মনে করে সোহরাব সাহেবের দাদা গরিব লোকটিকে এই বাড়িতেই হত্যা করেছিলেন। এখন সে ভূত হয়ে হত্যার প্রতিশোধ নিচ্ছে। মানুষ এই বাড়িকে ভয় পায়। কুকুর ও নাকি এই বাড়িতে প্রবেশ করে না। যেমন শোনা যায় টাওয়ার অব লন্ডনের সল্ট টাওয়ার নামক এলাকায় কুকুর ও ভয়ে ঢোকে না। পশুপাখি ভূত প্রেত বা প্রেতাত্মার উপস্থিতি টের পায়। পরিচালনা ছিলেন ফরহাদ আহমেদ সাগর।